যেটা বাংলাদেশে রয়ে গেছে, থেকে গেছে। যেমন ধরেন বসুন্ধরা গ্রুপ, হামিম গ্রুপ, যমুনা গ্রুপ। এখন যমুনা গ্রুপ সরকারের সাথে ওরকম জাতীয় যমুনা গ্রুপ তো জাতীয় পার্টির সাথে ছিল। তো এইভাবে যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তারপরে ফ্রেশ, ওই তাদের ৭১ টিভির মালিক ছিল ফ্রেশ গ্রুপ, তারপর সময় টিভির মালিক ছিল সিটি গ্রুপ। এখন এই প্রতিষ্ঠানগুলো যে কোনো কারণেই হোক না কেন, কেউ হয়তো একটা টেলিভিশন নিয়েছে, কেউ একটা সংবাদপত্র নিয়েছে, কেউ হয়তো একটা অ্যাসোসিয়েশনের সুযোগ পেয়েছে, কেউ একটা লাইসেন্স নিয়েছে, এবং ওই সুযোগে মন্ত্রী এমপিরা তাদেরকে নিয়ে শেখ হাসিনা ত্রাণ তহবিলে প্রথমে টাকা দিতে বাধ্য করেছে, এরপর শেখ হাসিনার সাথে সম্পর্ক হয়ে গেছে। এবং এটা একটা মানে যাকে বলে নেশার মতো। আপনাকে গণভবন থেকে দাওয়াত করা হলো, বঙ্গভবন থেকে দাওয়াত করা হলো, এমনকি এখন ডক্টর ইউনূস আপনাকে দাওয়াত করিয়েছে একটু চায়ের জন্য, বলেন তো কোন ব্যবসায়ীটা যাবে না? এখন একটা ব্যবসায়ী যাবে, আপনি যাবেন, আমি যাবো, যাওয়ার পর ২ দিন পর ইউনূসের সাথে ছবি তুললি কেন? আয় তোকে একটু গুতা দিই। তো এই যে কালচারটা শুরু হয়েছে, এই কালচারের কারণে বাংলাদেশের কর্পোরেট জগতের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। এর উপর মরার উপর খাওয়ার ঘা যেটা শুরু হয়েছে সেটা হলো দুর্নীতি দমন কমিশন। আমাদের দেশে যেটা হয় সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন। প্রথম থেকে এই দুটো প্রতিষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এখন যে দুর্নীতি দমন কমিশন কর্তা ব্যক্তি এবং সেখানকার যারা উকিল, তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিল, যে বিচারক রায় দিল, এখন সেই দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা, তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তারা মানে আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেই কর্মকর্তারই আবার দেখানো যাচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ মাইন্ডের ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে সেই অভিযোগ এনেছে এবং সেই কর্মকাণ্ডই করছে যেই কর্মকাণ্ডগুলো মূলত আওয়ামী লীগ জমানাতে করা হতো বিএনপি জামাতের লোকদের বিরুদ্ধে। তাহলে পরিবর্তনটা হলো কি? একাতে ব্যবসা বাণিজ্য নেই, পুলিশি মামলা, তারপরে শেষে দ্বিতীয়ত দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডের এই ঝুঁকি ঝামেলা। এর ফলে কর্পোরেট হাউসগুলো একেবারে রীতিমতো তছনছ হয়ে গেছে, রীতিমতো তছনছ হয়ে গেছে। এই যে ব্যবসা বাণিজ্যের এই ঘটনার প্রাইভেট সেক্টরের বাইরে এখন পাবলিক সেক্টরে আসেন। আমাদের দেশে বছরে গড়ে সরকারি অনুদান, তারপরে এডিবি যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট যেটা ফান্ড, তারপরে বিভিন্ন প্রকল্প, এই সব মিলিয়ে বছরে সরকারি কর্মকাণ্ডে অলমোস্ট 4.5 লাখ থেকে 5 লাখ কোটি টাকার কাজ হয়। এবং এখানে অন অ্যাভারেজে 3 বছরের 3টি অর্থ বছরের ফিসক্যাল ইয়ারের ট্রানজ্যাকশন হয়। মানে এখন যে কাজগুলো করছে সে প্রকল্পটা হয়তো 3 বছর আগে নেওয়া। তো এই 5 লক্ষ কোটি টাকার যে কাজ প্রতি বছর হয়, এর এগেনস্টে 15 লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়। তাহলে শেখ হাসিনা চলে গেছে আগস্ট মাসের, কিন্তু তিনি যখন চলে গেছেন তখন তো এই 15 লক্ষ কোটি টাকার যে চলমান কাজগুলো, হয়তো অনেক কাজের 50% হয়েছে, অনেক কাজের 20% হয়েছে, অনেক কাজ টেন্ডার হবে, ফান্ড বরাদ্দ আছে, অনেক কাজ হয়ে গেছে কিন্তু এখনো ফান্ড প্লেস হয়নি, কিন্তু কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার পেয়ে কাজ করে ফেলেছে। আবার ওই ফান্ডের এগেনস্টে বিদেশ থেকে টাকা আসবে বা লোকাল রাজস্ব আসবে, এটা একটা বিরাট চক্র। তো সব মিলে শেখ হাসিনা যখন চলে গেছে তখন প্রাইভেট সেক্টরে কত লক্ষ টাকার কাজ হচ্ছে ডাজ নট ম্যাটার, বাট গভর্নমেন্ট সেক্টরে 15 লক্ষ কোটি টাকার একটা ট্রানজ্যাকশন পেন্ডিং, হাফ পেন্ডিং, ফিনিশড, আনফিনিশড এই অবস্থা রয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা মানে বিল পেমেন্ট করা হয়েছে। এবং এখানে এই যে যারা কন্ট্রাক্টর, অনেকে কাজ বন্ধ রেখেছে, অনেকে কোম্পানি বন্ধ করেছে, অনেকে কোম্পানি মানে অসম্পূর্ণ কাজ রেখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আর যারা চাইনিজ কোম্পানি যারা টাকা নিয়ে কাজ করছে, যেমন মেট্রো রেল বলেন, ইথালথাই বলেন, তারপরে এক্সপ্রেসওয়ে বলেন, বড় বড় যে কাজগুলো বিদেশে কাজ করছে, তারা কাজ না পেয়ে বন্ধ করে দিচ্ছে। কেবলমাত্র বিদ্যুৎ সেক্টরে আদানি বা অন্যান্য যে সমস্ত কোম্পানি, তারা সরকারকে জিম্মি করে টাকা আদায় করছে। কিন্তু লোকাল এবং ইন্টারন্যাশনাল যে সকল কোম্পানিগুলো রয়েছে যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতো, সামরিক বেসামরিক সব ব্যাপারে, সব বিষয়ে গিয়ে দেখেন সেখানকার অবস্থাটা কি।